কিউবা বিপ্লবের বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো বলেছিলেন, বিপ্লবীরা যদি বিনয়ী হয় তাহলে গণশত্রু বিধ্বংসী হয়ে ওঠে। সেই কথাটাই আজকের বাংলাদেশের একটি ভয়াবহ বাস্তবতা। আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। তদন্ত ছাড়া আমার রিমান্ড দিছে, ম্যাজিস্ট্রেট কোনো তদন্ত রিপোর্ট পায় না। আমরাই গভর্নমেন্টকে ফোন করেছি, ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছেন। 2024 সালের 5ই আগস্টে গণবিপ্লবের পর, গণপ্রতিরোধের পর বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছিল। যে বাস্তবতার 1.5 বছর অতিক্রান্ত হওয়ার পর আজকে আমরা দেখতে পাই যে জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত মানুষদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে দমন-পীড়ন, নিপীড়ন করা হচ্ছে। শহীদ ওসমান হাদি থেকে শুরু করে আজকের মাহদি হাসান, তাদের ঘটনাগুলি একটার সাথে আরেকটা খুব নিবিড়ভাবে কানেক্টেড। আপনাদের কি মনে আছে উত্তরার দক্ষিণখানে জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছিল? সে কি আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে? সেই ঘটনাটি এখন পর্যন্ত প্রকৃতভাবে মানুষের সামনে উন্মুক্ত হয়নি। একইভাবে রাজধানীর জিগাতলায় হোস্টেলে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে এনসিপি নেত্রীকে, যে জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই তাহরিমা নামে একজন জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত মেয়েকে 50 কোটি টাকা চাঁদাবাজির অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, যদিও তার চাঁদাবাজির আসলে কোনো ক্লু এখন পর্যন্ত সরকার দেখাতে পারেনি। পুলিশ এখন পর্যন্ত তার চাঁদাবাজির কোনো প্রমাণ হাজির করতে পারেনি। সর্বশেষ মাহদি হাসানের ঘটনার দিকে আমরা যদি দেখি, হবিগঞ্জের থানায় বসে মাহদি হাসান একটি কথা বলেছিল। তার অ্যাটিটিউডের সমস্যা হলো তার কথাটায় বিন্দুমাত্র ভুল নেই, অথচ তাকেই গ্রেপ্তার করা হয়েছে এবং এর ফলে আমরা একটা বড় বাস্তবতার সামনে মুখোমুখি হতে চলেছি। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব শক্তির অগ্রসেনানী শহীদ ওসমান হাদিকে দিনের দুপুরে রাস্তায় গুলি করে হত্যার পর এতগুলি ঘটনা যখন আমাদের চোখের সামনে উপস্থিত হয়, তখন আমাদেরকে ভাবতে বাধ্য করে যে আসলে ঘটনাগুলো কারা ঘটাচ্ছে, এর পেছনে রহস্যটা কি। এই ঘটনাগুলির প্যাটার্ন আমাদের সামনে উন্মুক্ত করে বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে যে দমন পীড়ন করা হচ্ছে এর প্যাটার্নগুলি জানার চেষ্টা করব, এর রহস্য উন্মোচন করার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে 2024-এর 5ই আগস্ট। বাংলাদেশের প্রায় সকল থানার সামনে তখন জনবিক্ষোভ সংগঠিত হয়েছিল। বেশ কিছু থানার সামনে সহিংসতা হয়েছে, সেখানে বালিয়াচং থানা উল্লেখযোগ্য। হবিগঞ্জে বালিয়াচং থানায় 5ই আগস্টে 9 জন শহীদ হয়েছেন এবং সেখানে আহতের সংখ্যা 100-র বেশি। সেদিন বিক্ষুব্ধ জনতা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে থানা ঘেরাও করে, এবং থানা ঘেরাওর একটা পর্যায়ে এসে তারা পুলিশের এসআই সন্তোষ চৌধুরীকে মেরে ফেলে এবং গাছের সাথে ঝুলিয়ে দেয়। এই ঘটনাকে মিডিয়া নানাভাবে ফ্রেমিং করে। প্রথম আলো, বিবিসির বিভিন্ন নিউজে বাছাই করে পুলিশ হত্যার নাম করে এই ঘটনাকে, জনপ্রতিরোধকে ব্লেম করার চেষ্টা করা হয় যদিও, কিন্তু এর পেছনেও কিন্তু আরেকটি গল্প আছে। হবিগঞ্জ বালিয়াচং থানা হাসিনার আমলে এমন নৈরাজ্য সৃষ্টি করেছিল পুরো এলাকায়, যেটার সাক্ষী পুরো এলাকাবাসী। 2023 সালের ডিসেম্বরে এই বালিয়াচং থানাতেই একজন পুলিশে হেফাজতে মারা যায় এবং তাকে ঝুলিয়ে রাখা হয়। তারপর বলা হয় সে নাকি পুলিশের হেফাজতে গিয়ে আত্মহত্যা করেছে। লাশ দাফনের আগে তার শরীরে অসংখ্য আঘাতের দৃশ্য দেখা যায়, যেটা পুলিশি নির্যাতনের প্রমাণ বহন করে। হাসিনা সরকারের আমলে এরকম অসংখ্য ঘটনা এই বালিয়াচং থানায় হয়েছিল, যেখানে ত্রাসের রাজ্য কায়েম করেছিল এসআই সন্তোষ চৌধুরী। ফলশ্রুতিতে 5ই আগস্টে মানুষের ক্ষোভ এসআই সন্তোষ চৌধুরীর উপর পড়ে এবং তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে, যার পুরোটাই গণপ্রতিরোধের একটি অংশ। আপনি যদি জুলাই শহীদ গ্যাজেট খুলে দেখেন, সেখানে একদম শুরুতেই তালিকার প্রথম দিকে একটা নাম পাবেন, যার নাম হচ্ছে শহীদ হাসাইন মিয়া। মাত্র 12 বছর বয়সী এই হাসাইনকে বালিয়াচং থানার সামনেই মেরে ফেলা হয়েছিল। তার মগজ খুলে পড়েছিল রাস্তাতে এবং তাকে যে মেরেছে তারা এই এসআই সন্তোষ চৌধুরীর নেতৃত্বেই মেরেছে। জুলাই গণঅভ্যুত্থানে বালিয়াচং থানার সামনে যারা হত্যার শিকার হয়েছে তাদের মধ্যে অন্যতম আরেকজন শহীদ হলেন শহীদ তোফাজ্জল।
মাত্র ১.৫ মাস আগে শহীদ তোফাজ্জলের বিয়ে হয়েছিল। তার স্ত্রী শাহিনা আক্তারের হাতের মেহেদি শুকানোর আগে, মেহেদির রং উঠে যাওয়ার আগেই কিন্তু তোফাজ্জলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এই সন্তোষ চৌধুরীরাই। সুতরাং এসব ঘটনা থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি হাসিনার আমলে সন্তোষ চৌধুরী যে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল, এরপর ৫ই আগস্টের সময়টাতে যেভাবে মানুষদেরকে হত্যা করেছিল, তারপর মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ঘৃণা তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে, যার ফলশ্রুতিতে এই সন্তোষ চৌধুরীকে গাছে ঝুলিয়ে মেরে ফেলা হয়েছে। ঠিক সেই একটা কথাই যখন এই মাহদী হাসান সেই থানার পুলিশদের সামনে বলছে, পুলিশদের একজন এই ভিডিওটা ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, মিডিয়া ট্রায়ালের শিকার হতে থাকে মাহদী হাসান এবং তারপর মাহদী হাসানকে গ্রেপ্তার করে নেওয়া হয়। দেখুন, মাহদী হাসান কোনো ফৌজদারি অপরাধ করেনি। তার যে অপরাধটা ছিল, হ্যাঁ, তার বডি ল্যাঙ্গুয়েজ বা কথার টোন ছিল যেটা আমাদের কাছে অস্বাভাবিক লেগেছে, কিন্তু তার এখানে কোনো রকম ফৌজদারি অপরাধ হয়নি, তার দ্বারা কোনো আইন লঙ্ঘন হয়নি। ফলশ্রুতিতে সে যখন গণপ্রতিরোধের কথা স্মরণ করিয়ে দিচ্ছিল, তখন একরকম এই যে বাংলাদেশে এস্টাবলিশমেন্ট, সেটাকেই কেমন যেন চ্যালেঞ্জ করেছিল এই মাহদী হাসান। দেখুন, বাংলাদেশে এস্টাবলিশমেন্ট পরিবর্তন হয়নি। ৫ই আগস্টের সরকার পতনের পর হাসিনা পালালেও তার চেলাবেলা ঠিকই রয়ে গেছে। এটা এই এস্টাবলিশমেন্টের প্রতিটা জায়গাতে তারা অবস্থান করছে, যার ফলে মাহদী হাসানের যখন প্রতিরোধের কথা বলে, বিপ্লবের কথা বলে, তখন এই রকম এস্টাবলিশমেন্টের ভেতরে থাকা হাসিনার সেই দোসররা, ফ্যাসিস্টের দোসররা জেগে ওঠে এবং বিপ্লবীদেরকে মারার জন্য এগিয়ে আসে। উত্তরার দক্ষিণ খানের আরমানের ঝুলন্ত লাশ অথবা জিগাতলায় সেই জান্নাত আরার যে ঝুলন্ত লাশ, এই লাশগুলোর সত্যিটা এখন আমরা জানি না। এর প্রকৃত ঘটনা কি সেটা আমাদেরকে জানতে দেওয়া হয়নি। ওসমান হাদিকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে, ২২ দিনের বেশি সময় হয়ে গিয়েছে। জুলাইয়ের অগ্রসেনানী এই ওসমান হাদি হত্যার মামলারও কিন্তু তদন্ত প্রতিবেদন এখনও আসেনি। একইভাবে তাহরিমা নামে জুলাইয়ের সাথে সম্পৃক্ত মেয়েটিকে ৫০ কোটি টাকার মামলা দিয়ে তাকে জেলে পুরে দেওয়া হয়েছে, যেটার কোনো এভিডেন্স পুলিশ হাজির করতে পারেনি। সর্বশেষ এই মাহদী হাসান। এই তালিকা অনেক দীর্ঘ। জুলাই গণঅভ্যুত্থান যে আমরা অসম্পূর্ণ রেখেছিলাম, তার ফলশ্রুতিতে আজকে তার দীর্ঘমেয়াদী একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত মানুষজনের। এখানে ফ্যাসিস্টের দোসররা ঠিক একই প্যাটার্ন অনুসরণ করে যেটা ব্রিটিশরা অনুসরণ করত, ডিভাইড অ্যান্ড রুল। তারা মানুষদেরকে বিভক্ত করে, জুলাইয়ের শক্তিদেরকে বিভক্ত করে নানাভাবে ভাগ করে তারপর একটু একটু করে দমন করে, যেটার স্পষ্ট নজির আমরা দেখতে পাবো হাদি হত্যার পরে যখন ডেইলি স্টার প্রথম আলোতে হামলা হয়েছে। দেখুন, ডেইলি স্টার প্রথম আলোর হামলাটা নিয়েও অনেক কন্ট্রোভার্সি আছে। এটা কারা করেছে, কিভাবে করেছে, সেটা নিয়ে অনেক কথা আছে, কিন্তু যারা প্রথম আলোর সমালোচনা করেছে তাদেরকেই গ্রেফতার করে নেওয়া হয়েছে। অর্থাৎ হামলা না করেও আমি নিজেও কিন্তু একটা ভিডিও বানিয়েছিলাম প্রথম আলোর সমালোচনা করে। তাই বলে কি আমাদেরকে তুলে নিয়ে যেতে হবে? যেমনটা ঘটেছে একজন আলেমের ক্ষেত্র, তিনি ক্লাস করাচ্ছেন, সেখান থেকে তাকে তুলে নেওয়া হয়েছে শুধুমাত্র তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন বলে। আর যখন এরকম আলেম ওলামা ইসলামপন্থী জনতাকে প্রথম আলোর হামলার অজুহাতে তুলে নেওয়া হচ্ছে, যাদের বিভিন্ন জনের আসলে কোনো অপরাধ নেই, তারা ওই জায়গায় ছিলই না। যেমন আমিও কিন্তু ছিলাম না, আমি তখন ছিলাম চাঁদপুরে। এখন যদি আমাকে গ্রেপ্তার করে নেওয়া হয় যে প্রথম আলো হামলার সাথে আমি জড়িত, তাহলে আসলে কিছুই করার নেই। এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে ইসলামপন্থীদেরকে যখন দমন করছে, তখন সেকুলার পাড়া বা আমরা আসলে কথাবার্তা বলি না। আবার যখন আমাদেরকে দমন করে, তখন ওই ইসলাম পাড়ার মানুষজনও কথাবার্তা বলে না। এই ডিভাইডটা করে তারপর একটু একটু করে সংকুচিত করে আমাদের শক্তি, এরপর আমাদেরকে দমন করে। অতএব আমরা এই ভিডিওতে স্পষ্ট বুঝতে পারছি যে কোন প্যাটার্নে আসলে জুলাই গণঅভ্যুত্থানের শক্তিদেরকে দমন করা হচ্ছে, কিভাবে তাদেরকে একটু একটু করে দমন করা হয়, কোন কোন পদ্ধতিতে দমন করা হয়। তাদেরকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হত্যাযোগ্য, দমনযোগ্য করে ফেলা হয় এবং সর্বশেষ তাদেরকে হত্যা করা হয়, দমন করা হয়, গ্রেপ্তার করা হয়। আর এই ব্যাপারটা আমাদের সামনে এখন স্পষ্ট। সুতরাং আমাদেরকে আমাদের কর্মপদ্ধতি এখনই নির্ধারণ করতে হবে। বিশেষ করে এমন কিছু আইন এই মুহূর্তে খুবই জরুরি, যে জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ যেটা হয়েছে, সেখানে পুলিশ হত্যা হোক আর যাই হত্যা হোক, এটা নিয়ে যে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিকে বিরক্ত করা যাবে না, গ্রেফতার করা যাবে না বা হয়রানি করা যাবে না, এটা শক্তিশালী একটা গেজেট থাকা উচিত, শক্তিশালী একটা আইন থাকা উচিত, একটা কাঠামো থাকা উচিত। দ্বিতীয়ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা উচিত। দেখেন, এই জুলাইয়ের আসলে শরিকদের মধ্যে ইসলামপন্থীদের অবদান অনেক বেশি, এমনকি এখানে সবার অবদান আছে। তাই যখন ইসলামপন্থীকে আক্রমণ করছে, তখন আপনি চুপ থেকে হাসেন,
সেটাকে মৌন সমর্থন দেন, এরপর যখন আপনাকে আক্রমণ করে তখন ওরা চুপ থাকে। এই ব্যাপারগুলি আমাদেরকে ভুলতে হবে ভাই। আমাদেরকে একত্রে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলেই আমাদের আসলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে, জুলাই গণঅভ্যুত্থানকে সমন্বিত রাখা যাবে, অন্যথায় নয়। অন্যথায় আমরা আসলে একটু, একটু করে বিক্ষিপ্ত হয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ব। সেটাই এখন চরম বাস্তবতা। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকুন, দেখুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।